হার্টের রোগ শুধু বড়দের নয়, এ সমস্যা হচ্ছে শিশুদেরও। এই পরিসংখ্যানও কম নয়। এটি হতে পারে জন্মগত ত্রুটি কিংবা জন্মের পর কোনো কারণে অর্জিত সমস্যা। এই সমস্যাগুলোর মধ্যে কিছু মৃদু আছে এবং আছে গুরুতর, যা সময় মতো চিকিৎসার অভাবে জটিল আকার ধারণ করতে পারে। শিশুদের হার্টের ছিদ্র এর মধ্যে অন্যতম, যা প্রতিদিনই ভয়াবহ রূপ ধারণ করছে। দর্শক, আজকের বদ্যিবাড়িতে কথা বলবো শিশুদের হার্টের ছিদ্রজনিত জটিলতা নিয়ে। তাই আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কোমল হৃদয়ে ক্ষত। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা। ম্যাম, আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আজকে আমরা বলছি যে কোমল হৃদয়ে ক্ষত, এই যে ছিদ্র নিয়ে কথা বলছি, এটা আসলে কেন হয়? এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। জি। বেশিরভাগ শিশুদের তাদের হার্টের রোগ কেন হয় এই বিষয়টি আমাদের অজানা। কিছু কিছু জানা কারণ আছে, যেমন জেনেটিক ডিসঅর্ডার, বংশগত কোনো কারণে হতে পারে, অথবা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এর ছাড়াও এনভায়রনমেন্টাল কজটা হচ্ছে বিরাট একটা কারণ। এর মধ্যে আছে কিছু ইনফেকশন, যেমন বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মায়ের যদি কোনো ইনফেকশন হয়, যেমন রুবেলা ইনফেকশন, এটা হলে তার গর্ভজাত সন্তানের কিন্তু অনেক রকমের হার্টের রোগ হতে পারে। এর ছাড়া মায়ের অন্যান্য রোগ, কনভালশন যদি মায়ের থাকে, উনি যদি কোনো ঔষধ সেবন করেন, অথবা ওনার যদি এই প্রেগনেন্সিটি কোনো ঔষধ খাওয়ার মাধ্যমে হয় থাকে, ন্যাচারালি ওনার প্রেগনেন্সি হচ্ছে না, উনি তখন চিকিৎসার মাধ্যমে প্রেগনেন্সিটা নিলেন, সেটাতেও কিন্তু শিশুদের জন্মগত রোগ হতে পারে। তো এই কারণগুলিকে আমরা বলি যে এগুলি এনভায়রনমেন্টাল কজ। এছাড়াও টর্চ নামে একটা অনেকগুলি ভাইরাসকে মিলিতভাবে আমরা টর্চ বলি। এই টর্চ ইনফেকশনও যদি মায়ের হয় যখন তিনি প্রেগনেন্ট ছিলেন, তাহলেও হবে। আবার যদি মায়ের ডায়াবেটিস, হাইপারটেনশন এই জাতীয় রোগ থাকে, তাহলেও তার গর্ভজাত সন্তানের হতে পারে। কি কি লক্ষণ আসলে প্রকাশ পায় যখন এই হার্টের ছিদ্র বা এই জটিলতায় ভোগে? হার্টের রোগ আসলে জটিলতা অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারি: অল্প রোগ, মাঝারি ধরনের রোগ আর মারাত্মক ধরনের রোগ। তো যারা মারাত্মক ধরনের, তাদের কিন্তু এটি জন্মের সাথে সাথেই প্রকাশ পায়। একেবারে নবজাতক তারা নীল হয়ে যায়, শ্বাসকষ্ট, দুধ খেতে পারে না। আরেকটু বড় 6 মাস 1 বছরের বাচ্চা, তাদের হয়তো দেখা যায় গ্রোথ হচ্ছে না, তার যে বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ার কথা, লম্বা হওয়ার কথা, সেটি তারা হচ্ছে না। আবার দেখা যাচ্ছে দুধ খেতে পারছে না, দুধ না খাওয়ার কারণে তার নিউট্রিশনের অভাব হচ্ছে, মেল নিউট্রিশন হয়ে যাচ্ছে। কেন দুধ খেতে পারছে না? একটু দুধ খাচ্ছে, দেখা যাচ্ছে আবার টায়ার্ড হয়ে গিয়ে একটু আবার রেস্ট নিচ্ছে, তারপরে আবার একটু খাচ্ছে, এবং ক্ষুধায় তারা সারাক্ষণই কান্না করতে থাকে। তো ক্ষুধার জন্য যে কাঁদে, এতে করে তার এনার্জি লস হয়, আর যেতটুকু খায় সেটাই কান্না এবং শ্বাসকষ্ট এর মাধ্যমে সে লসও করে ফেলে। সুতরাং একে তো খেতে পারে না, তার মধ্যে তার লসটা হয় বেশি, সে কারণে তারা ওয়েট গেইন করতে পারে না। এইটা দেখা যায় এই 6 মাস 1 বছর এই বয়সে বেশি দেখা যায়। এছাড়াও এই সমস্ত রোগী যাদের ছিদ্র, তাদের ছিদ্র দিয়ে যে রক্তটা পড়ে, এই রক্তটা আসলে যায় কোথায়? এই রক্তটা কিন্তু ফুসফুসে যায়। তো ফুসফুসটা কি? এটা তো শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা অঙ্গ। এখানের কাজ হচ্ছে বাতাস ঢোকানো এবং সেই বাতাস থেকে অক্সিজেনটাকে গ্রহণ করার পরে আমাদের শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে ছেড়ে দেওয়া। কিন্তু এটার মধ্যে যদি এত রক্ত যে ঢুকে, তাহলে ওই যে বাতাস থেকে যে আদান প্রদানের কাজ, এটার মধ্যে ব্যাঘাত ঘটে এবং দেখা যায় তাদের ঘন ঘন নিউমোনিয়া হয়ে যায়। এবং এই সমস্ত রোগীরা নিউমোনিয়াতেই দেখা যায় মারা যায়। তারা হার্টের রোগ আছে, বাট এত জটিল ধরনের নিউমোনিয়া হয়, দেখা যায় যে মারা যাওয়ার কারণ নিউমোনিয়াতেই হয় বেশি। আচ্ছা, তো এইভাবে আর কি এক একজনের বয়স অনুযায়ী প্রকাশটা এক এক রকম। এই যে লক্ষণ বলছেন এবং শুরুতে তাদের যেই প্রকারগুলো বলছিলেন, এ নিয়ে আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম এবং রোগীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাচ্চাদের কথা এবং অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। তো তেমনই একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নিব। আচ্ছা জি। আবরার, বয়স 20 দিন। ও জন্মের পরই ওর নিউমোনিয়া হয়েছিল। ডাক্তার ভাবছে যে হাড়ে সমস্যা আছে কিনা, তো ইকু করাইছে, দেখছে যে হাড়ে 2টা ছিদ্র আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে আর হাত পা কালো কালো হয়ে গেছে। 1 টান বা 2 টান খাওয়ার পর আর খাইতে পারে না। জন্ম হওয়ার মাসখানেক ভিতরে তার হাত পা সবুজ হয়ে গেছে, কেমন আবার নীল নীল হয়ে যেত। আমরা ঠান্ডা লাগার সাথে এই অবস্থা বেশি হয়ে যেত। ওই জায়গায় আমরা একজন কুমিল্লাতে ডাক্তার দেখাইছি, ডাক্তার উনি বলছে তার হাড়ে 2টা ছিদ্র আছে,
এবং তার বাল্বগুলো শুরু চিকন, ওর গ্রোথ হইতেছে না, তার স্বাস্থ্য হইতেছে না তেমন, খাওয়া দাওয়া খাইলে তার বেশি হজম করতে পারে না, অল্প অল্প একটু খাওয়ান লাগে। আর আমার মেয়ের হচ্ছে বয়স 2 মাস 10 দিন, ওর ঠান্ডা লাগছে, ওর কারণে আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো ওখানে টানিস্কোপে যে ধরা পড়ছে যে একটা ব্যাড সাউন্ড আসতেছে, তো ইকো করার কথা বলছে, করে ওর ধরা পড়ছে 2টা হার্টে মানে ছোট ছোট 2টা ছিদ্র আছে, একটা হচ্ছে 0.2 পয়েন্ট আর একটা 0.3 পয়েন্ট। আমরা কক্সবাজার থেকে আসছি, একটু হার্টের সমস্যা। শুরু থেকে MBBS ডাক্তার দেখাইছিলাম, ও মানে কিছু ধরতে পারে না, মাঝে মাঝে জ্বর ঠান্ডা এভাবে কত মানুষ শ্বাসকষ্ট এটা ধরা খাইছে আর কক্সবাজার যদি হার্টের চিকিৎসা পাইতাম ভালো, তাহলে আমাদের ঢাকা আসা লাগতো না। 36 দিন যখন বয়স, 1 মাস 6 দিন, তোর পেশাবে একটু জ্বালা পোড়া কান্নাকাটি করে, একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওনাকে দেখাইছি, ইকো করছে, পরে উনি ধরতে পারলো যে হার্টে ফুটা আছে। তো ছোট ফুটাটা মোটামুটি ওষুধের দ্বারা ঠিক হয়ে গেছে। গত বছর নভেম্বরে আর কি অপারেশনের ডেট দিছে, তো আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, করাইতে পারিনি। এমনি খুব চঞ্চল, কিন্তু ইদানিং মানে নার্ভাস, এটা আমরা বুঝতে পারছি। শরীর হাত পা একবারে ছাইড়া দেয়, যে ঘুমাইতেছে, এগুলো ঘুমানোর লোক না। ম্যাম, এই যে আমরা কয়েকজন রোগীকে দেখলাম এবং তাদের অভিভাবকরা বলছিলেন বিভিন্ন সমস্যার কথা, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? তারপর আমাদের কিছু প্রশ্ন আছে তাদের পক্ষ থেকে, সেগুলো আমি করব। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের রোগীরা তো নিজের কষ্ট আমাকে কমিউনিকেট করতে পারে না, ওর মা বাবাই কমিউনিকেট করে। তো ওর মা বাবারা যখন ওদেরকে অবজার্ভ করে খুব ক্লোজলি এবং সেইটা যখন আমাদেরকে বলে, এটা কিন্তু একটা ডাটা, ওদের কাছ থেকে আমরা এই যে হিস্ট্রি এটা তারা দেয়, এটাই হচ্ছে একটা ডাটা। এই ডাটাগুলো আমরা কালেকশন করি এবং এটা আমরা তখন একটা সামেটিভ করি যে এইটা আসলে কোন কোন রোগের এরকম হতে পারে। তারপরে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে সেগুলোকে আবার কনফার্ম করি। তো এইভাবেই তো আসলে এটাই তো সায়েন্স। একজন রোগী বলছিলেন যে তার একদম শুরু থেকে এরকম হয়েছে এবং বুঝতে পারে নাই শুরুতে, এই যে বুঝতে না পারা এবং তখন আসলে করণীয় কি থাকতে পারে? মা বাবা তার প্রবলেমটা ধরতে পেরেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘন ঘন তার কাশি হচ্ছে এবং সেই জন্য সে ডাক্তারের কাছে গিয়েছে। এখন ডাক্তার তো হচ্ছে সবাই সমান লেভেলে ট্রেনিং প্রাপ্ত না। তো এই ক্ষেত্রে উনি যেটা বলছেন যে আমি ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু ধরতে পারে নাই, এটা হলো এইটাই হয়েছে যে ডাক্তার তো আসলে এই বিষয়ে হয়তো অতটা বুঝতে পারে নাই, তো তখন উনি রেফার করে দিয়েছে নেক্সট ডাক্তার তিনি হয়তো আরেকটু অভিজ্ঞ। তো এইভাবে তো স্টেপ বাই স্টেপ যাবে, প্রথমেই তো বিশেষজ্ঞ ডাক্তার দেখতে পারে না। এটা তো একজন বলছিলেন যে তিনি যখন ডাক্তার কাছে গিয়েছেন 2টো ছিদ্র আসলে নির্ণয় করতে পেরেছে, একটি ওষুধের মাধ্যমে শেষ হয়েছে। এবং আপনার কাছে এখন প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের ছিদ্রগুলো আসলে ওষুধের মাধ্যমে সারানো সম্ভব এবং কোনগুলো সার্জারি করতে হয়? আসলে এই প্রশ্নটি আপনি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আসলে কোনো ঔষধ নাই যেগুলি হার্টের ছিদ্র ভালো করে দেয়। আছে একটা ঔষধ আছে যেটা আমরা বলি ইনজেকশন, ইন্ডোমেথাসিন বা প্যারাসিটামল। এইগুলি যে পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস নামে একটা ছিদ্র আছে, জন্মের পরপর 2 সপ্তাহের মধ্যে ওই ওষুধটার মাধ্যমে একটা কেমিক্যাল থাকে ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য, সেই কেমিক্যালের অ্যান্টাগনাইজ করে ওটাকে বন্ধ করে। শুধু এই একটা ছিদ্রের ক্ষেত্রে এটা পসিবল, আর অন্যান্য কোনো ছিদ্রই কিন্তু ঔষধের মাধ্যমে পসিবল না। এটা ন্যাচারালি কিওর হয়, স্পন্টেনিয়াসলি কিওর হয়। এখন স্পন্টেনিয়াসলি কিওর হতে গেলে ধরেন একটা বাচ্চা, তার একটা ছিদ্র আছে, ওর নিজেই কিন্তু এটা কিওর হবে, বাট ও যদি সারাক্ষণই কাশিতে ভুগতে থাকে, সারাক্ষণই নিউমোনিয়াতে ভুগতে থাকে, তাহলে তো সে এইটা নিয়েই তার বডিটা ব্যস্ত থাকবে। স্পন্টেনিয়াস কিওরের জন্য তাকে যদি আমি একটা ব্যালেন্স সিচুয়েশন না দেই যেখানে সে একটা স্টেবল সিচুয়েশনে আছে, তাহলে কিন্তু তার এটা বন্ধ হবে না। সুতরাং আমরা ঔষধ দিই কেন? আমরা তাকে ব্যালেন্স সিচুয়েশনে রাখার জন্য, স্টেবল সিচুয়েশনে। যেমন একটা ছিদ্রের কারণে ফুসফুসে আমি আগেই বলেছি রক্ত চলাচল বেশি হয়, কাশি বেশি হয়, শ্বাসকষ্ট বেশি হয়, হার্ট ফেলিওরে চলে যায় রোগী। সুতরাং আমার ঔষধের ভিত্তিটা হবে কি, আমার ওই ফুসফুসের রক্তটা যাতে একটু কম যায়, তার যাতে হার্ট ফেলিওর কম হয়, সেজন্য একটু স্টেবল কন্ডিশনে থাকে। এবং যখন সে স্টেবল থাকবে, তার বডি তখন ওন মেকানিজমে তার ওই যে ছিদ্রটা আছে এটার চারিদিক দিয়ে আস্তে আস্তে টিস্যু গ্রোথ হবে, হতে হতে ওটা অটোমেটিক্যালি কিওর হবে যাদের হওয়ার। আর যাদের হবে না, যাদের বড় বড় ছিদ্র, এগুলি কিন্তু কোনোদিনও স্পন্টেনিয়াসলি কিওর হবে না। হয়তো ঔষধ দিয়ে তাদেরকে একটু আরাম দেওয়া যাবে, রোগীটা একটু আরামে থাকবে, তার সিমটম কম হবে, বাট ভিতরে রোগটা থেকেই যাবে।
কারণ এগুলি হচ্ছে মেকানিক্যাল প্রবলেম। একটা মেকানিক্যাল প্রবলেম, একটা আপনার বাড়িতে যদি একটা টিনের ছাদে একটা কানা হয়ে যায়, এটা তো আপনার মেরামত করতে হবে। তো হার্টের প্রবলেমগুলিও এরকম মেকানিক্যাল টাইপের, ছিদ্র, ভাল্ব চিকন, এগুলিকে মেরামত করতে হয়। এখন মেরামতটা হয় আমরা যারা বিনা অপারেশনে কাজ করি তারাও করতে পারি, অথবা আমাদের সার্জনদের মাধ্যমে একেবারে প্রপারলি সুই সুতা এইগুলি ব্যবহার করে মেরামতটা করতে হবে। এবং একজন রোগী বলছিলেন খরচের কথা, সেক্ষেত্রে এই যে হার্টের ছিদ্রের খরচটা আসলে কেমন বহন করতে হয় রোগীদের? এগুলি হচ্ছে টাইপ অনুযায়ী ভেরি করে, কারো হয়তো 1.5 লাখ টাকাতে হয়ে যাচ্ছে, কারো 2 লাখ টাকা, আবার যারা সার্জারিতে যাচ্ছে তাদের হয়তো অন্যরকম হিসাব, তাদের হয়তো 3-4 লাখ টাকা এরকম লাগে দেশের ভিতরে, বিদেশে গেলে 6-7 লাখ টাকা এরকম লাগে। তো এটা হচ্ছে যার রোগ যেরকম, সোজা রোগের কম খরচ হয়, আবার একটু কঠিন হলে বেশি হয়, আবার কারো 2টা-3টা রোগ একসাথে থাকে, 2টা-3টা ছিদ্র দেখা যায় বাটন লাগাতে হয়, তখন তো প্রত্যেকটা বাটন তাকে কিনতে হয়, আলাদা আলাদা যখন কিনবে তখন অনেক টাকা লেগে যাবে। এবং একজন খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, তিনি কক্সবাজার থেকে এসেছেন ঢাকায় চিকিৎসা নিতে। সেক্ষেত্রে তিনি আক্ষেপ করে বলছিলেন যে তার এই কষ্ট, যাতায়াত, থাকা, আবার ছোট বাচ্চা নিয়ে আসছে, এই যে জেলা পর্যায়ে বা তৃণমূলে চিকিৎসকের যেই হার্ট স্পেশালিস্ট, শিশু হার্ট স্পেশালিস্ট, এই পরিসংখ্যানটা বা এই পরিসরটা বাড়ানোর কোনো, আসলে দেখেন প্রত্যেকটা জিনিসই তো কেউ না কেউ 1-2 করে শুরু করেছে, তারপরে তারা অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আস্তে আস্তে। বাংলাদেশে তো ধরেন শিশু রোগের চিকিৎসাই শুরু হয়েছে কবে, পুরা মানে শিশুটা যদি আমরা বলি, আমরা যখন 85-এ মেডিকেল পাশ করেছি তখন কিন্তু খুবই কম শিশু চিকিৎসক ছিল। এখন আমি যখন বাংলাদেশে প্রথম এসে শুরু করি 98-এ, তখন আমি একাই ছিলাম এবং অনেক বছর আমি একাই ছিলাম। প্রপারলি ট্রেন কোনো ডক্টর এই ফিল্ডে অনেক দিন ধরেই আসে নাই, প্রায় 10-15 বছর লেগে গেছে। এখন আপনি যে বলছেন কক্সবাজার, এরকম যদি জেলা, উপজেলা, এই সমস্ত পর্যায়ে আমরা যদি আমাদের ডাক্তারদেরকে দিতে হয় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, তাহলে আমাদের প্রচুর ডাক্তারের দরকার। তো আমরা এই বিষয়ে আমাদেরও এটা চিন্তায় আছে যে উপজেলা পর্যায় পর্যন্ত যাতে দেওয়া যায়। তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন কোর্স খুলেছি। এখন দেখা যায় কোর্স খুললে ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে যায় এবং তখন বিশেষজ্ঞ ডাক্তাররা ওই কোর্স থেকে বের হতে থাকে। অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের অধীনে FCPS পেডিয়াট্রিক কার্ডিওলজি কোর্স চলছে, এখান থেকে অনেকেই বের হচ্ছে। আবার BSMMUতেও আছে MD পেডিয়াট্রিক কার্ডিওলজি, সেখান থেকেও ডক্টর বের হচ্ছে। এখন ওরা বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে পড়বে তখনই দেখা যাবে যে আমরা প্রত্যেকটা জায়গায় এই ধরনের ডাক্তার তখন দেখতে পাবো। অর্থাৎ ধীরে ধীরে এই পরিসংখ্যানটা এটা বাড়ছে। আসলে একটু অপেক্ষা করতে হবে, এটা তো হঠাৎ করে হবে না। যদি চিকিৎসা ব্যবস্থায় আসি ম্যাডাম, আপনি দেশের বাইরে অনেকগুলো ট্রেনিং করিয়েছেন এবং আপনার কাছে এখনো ট্রেনিং করছে অনেকে, সেক্ষেত্রে দেশের বাইরের চিকিৎসা আর আমাদের চিকিৎসার মধ্যে কোনো তফাৎ আছে কিনা শিশুদের হার্টের ছিদ্রে? আসলে আমি তো বলবো আমার দেশের চিকিৎসাকে আমি বলবো সবচেয়ে ভালো। একে তো এটা আমার নিজের দেশ, আর সেকেন্ডলি হচ্ছে আমরা যে লিমিটেড রিসোর্সের মধ্যে যে সেবাটা দেই, বিদেশে তো সেই রকম না, তাদের হাতের কাছে প্রত্যেকটা রিসোর্স, তারা যেটা চাচ্ছে। আমি যখন একটা রোগীর অপারেশন করি, আমার জিনিসপত্রের সীমাবদ্ধতা আছে, আমার রোগীর টাকা নাই, আমি তো ইচ্ছা মতো তাকে A1 ক্লাসের সব কিছু দিতে পারি না, কারণ সেটা কিনতে পারবে না। আমি তখন করি কি, আমার মাথা খাটিয়ে খাটিয়ে আমি চেষ্টা করি যে একটা কোয়ালিটি অত ভালো না হোক, কিন্তু কাজের মাধ্যমে এই কোয়ালিটিটা যাতে সর্বোচ্চ পর্যায়ে আমরা নিতে পারি। সুতরাং আমাদের দেশের ডাক্তাররা লিমিটেড ক্যাপাসিটি, লিমিটেড রিসোর্স, কোনো জনবলের অভাব, যন্ত্রপাতির অভাব, এর ভিতরে আমরা যে সেবাটা দেই এবং আমাদের যে রোগীর সংখ্যা, যেভাবে আমরা কুইকলি এদেরকে ডিসপোজ করি, আপনি দেখবেন যে যদি আপনি ইউকেতে যান অথবা USA-তে যান, একটা হার্টের রোগী সে আমার মতো একজন ডাক্তার পর্যন্ত আসতে হলে মিনিমাম তাকে 1 বছর ওয়েটিং লিস্টে থাকতে হয়, 6 মান্থ ওয়েটিং লিস্টে থাকতে হয়। আর আমার কাছে বাংলাদেশে একটা রোগী আজকে যদি বলে যে আমি ওই ডাক্তারকে দেখাবো, তাহলে দেখা যাবে সে পরের দিনই এসে পড়ে, যেভাবেই হোক তারা আমাদের পর্যন্ত এসে পৌঁছে যায়। সুতরাং আমাদের এরকম চ্যানেল হয় না যে ফার্স্টে জিপি দেখবে, জিপি দেখতে দেখতে যেদিন মনে করবে তারপরে রেফার করবে, এবং রেফারেলে ওখানে ডেইলি 2-3টা রুগী দেখে, 4-5টা রুগী দেখে সেই লিস্টে ঢুকতে ঢুকতে 1 বছর চলে যায়। তো এটা কিন্তু আমাদের দেশে অনেক ধরনের সমস্যাও আছে, সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো জিনিসও আছে। আমাদের কোনো রোগী যদি সর্বোচ্চ ভালো ডাক্তারকেও দেখাতে চায়, একদিনেই দেখাতে পারে, এরকম না যে চ্যানেলের মধ্যে পড়ে। আর এমনও আছে যে
বিদেশে যে উন্নত দেশগুলো সর্বোচ্চ ভালো ডাক্তারকে হয়তো দেখাতেই পারবে না সারা জীবনে, কারণ তার কাছে রেফার ছাড়া কোনো সেক্ষেত্রে আমরা হাতের নাগালেই পাচ্ছি বলা চলে। আমাদের তো চাইলেই আমরা হাতের নাগালে সবাইকে আমরা দেখাতে পারি। জি। এবং ম্যাডাম আমরা যখন রোগীদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে একটি প্রশ্ন করেছিল যে এএসডি এবং ভিএসডি নিয়ে তাদের প্রশ্ন যে এএসডি ভালো হচ্ছে তাড়াতাড়ি বা ভিএসডি ভালো হচ্ছে না, ভিএসডি আসলে অপারেশনই করা লাগতেছে। তো এই বিষয়ে আসলে এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি এবং এই প্রবণতাটা আসলে সত্য কি না? আসলে এএসডি এবং ভিএসডি এই দুইটার প্রথম জিনিসটা হচ্ছে যে এএসডি রোগের পার্সেন্টেজটা কম। হ্যাঁ, ধরেন যতগুলি মোট হার্টের রোগী আছে তাদের মধ্যে ধরেন 8-10% হয়তো এএসডি রোগটা হয়, ভিএসডি রোগটা অনেক বেশি, এটা প্রায় 30% মতো হয়। তবে বাংলাদেশে আমরা এটা হলো মানে ইন্টারন্যাশনালি, আর ন্যাশনালি যদি আমি বলি আমাদের দেশে কিন্তু আমরা এএসডি অনেক বেশি দেখতে পাই, কারণ আমরা খুব কম বয়সে এখন এত বেশি অ্যাওয়ারনেস তৈরি হয়েছে আমাদের ডাক্তারদের ভিতরে যে খুব, আপনি কালকে যে বাচ্চাগুলি যে সাক্ষাৎকার নিয়েছেন তাদের সবাই কিন্তু খুব কম বয়সী বাচ্চা। যখন আমি প্রথম কাজ করেছি তখন এই বয়সে যে হার্টের রোগ হয় এটা তো কেউ স্বীকারই করতো না, এবং বললে আমাদেরকে বলতো কি বলছে, এইসব তো সত্য কথা না, মানে আমাদেরকেই উল্টা মানুষে বিশ্বাস করতো না। কিন্তু এখন এই অ্যাওয়ারনেসটা হয়েছে যে নবজাতক হওয়ার সঙ্গে সঙ্গেই বলে কোনো একটা কিছু হলেই বলবে যে হার্টের রোগ হয়েছে কিনা দেখো। তো এই যে একটা বিরাট অ্যাচিভমেন্ট কিন্তু এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা। তো এখন আমরা এত ছোট বাচ্চা দেখি, ওদের মধ্যে এএসডি অনেক দেখি, এবং যে কারণে আসলে এএসডির আমাদের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে একটু বেশি, কারণ আমরা একদম একদিন বয়স থেকেই বাচ্চাগুলিকে দেখছি। তো এই যে যত আর্লি আমরা এএসডি বা বিএসডি যেটাই দেখি না কেন তাদের কিন্তু কিওর রেটটা খুব ভালো। এরা দেখা যায় স্পন্টেনিয়াসলি 3 মাসের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, 6 মাসের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। আর যারা লেটে আসছে ধরেন 1-2 বছর, তারা কিন্তু অলরেডি স্পন্টেনিয়াস কিওরের বয়সটা পার হয়ে আসছে, সুতরাং তাদের আর ভালো হবে না। কিন্তু এখন ওরা যদি ওদেরকে কম্পেয়ার করে একদিনের বাচ্চার সঙ্গে, এখন দেখা যাচ্ছে যে একজন একদিনে ইকো করে একটা এএসডি পেয়েছে, সেটা তো তার স্পন্টেনিয়াসলি 1 মাসের মধ্যেই ভালো হয়ে যাবে। কিন্তু আরেকজন আসলো তার বয়স হয়তো 2 বছর, সে কিন্তু আর ভালো হবে না, বিকজ তার ওই টাইমটা চলে গেছে, এবং এখন তার যেটা আছে এটা তার পার্মানেন্ট, এবং আমাদেরকে এটা হয় ডিভাইস করা হোক অথবা অপারেশনের মাধ্যমে। সুতরাং সবাই ভালো হয়, ভালো তো এএসডিও হয়, ভিএসডিও হয়, বাট এটা এইজ অনুযায়ী এবং টাইপ অফ ডিজিজ, যেমন কিছু এএসডি টাইপ আছে যেটা এএসডি তো হার্টের উপরতলার একদম মাথা এবং বেজ এই দুইটা অংশের এএসডি জীবনে ভালো হবে না, অপারেশন লাগবে। শুধুমাত্র যে এএসডিটা সেন্টারে আছে সেই এএসডিটা শুধু ভালো হবে। আর ভিএসডির মধ্যে যেগুলো মাংসের ভিতরে, ওইটা হলো হার্টের নিচের তলার পর্দার ছিদ্রকে আমরা ভিএসডি বলি। তো ভিএসডিটা যেটা মাংসের মধ্যে হয় এটা ভালো হওয়ার আশা থাকে, আবার মেমব্রেইনে যেটা হয় সেটা ভালো হওয়ার, কিন্তু যেগুলো একদম ভালভের সাথে বা যেগুলো একদম রক্তনালীর সাথে সেগুলো কিন্তু ভালো হবে না। একদম শেষের দিকে চলে এসেছি আমরা। যদি চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু বলতে চাই, যে ছোট করে হোমিওপ্যাথি চিকিৎসা অনেকে করছেন এই হার্টের ছিদ্রের জন্য, সেটা আসলে কি বলবেন? আসলে হোমিওপ্যাথি বিষয়টা তো আমি আমার নলেজ নাই, তো আমি তো জানি না এটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কি। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে ঔষধ দিয়ে এই সমস্ত রোগ ভালো হয় না, এগুলি হচ্ছে মেকানিক্যাল প্রবলেম। এবং আমি শুধু বলেছি যে একটা রোগ আছে যেটা উইদিন 14 days অফ ডেলিভারি যদি হয় তাহলে ঔষধ দিয়ে এটা ভালো করা যায়, আদারওয়াইজ আর কোনো ছিদ্রই নাই যেটা ঔষধ দিয়ে ভালো করা যায়। এখন হোমিওপ্যাথিতেও নিশ্চয়ই তারা যদি সায়েন্স মেনে থাকে তাহলে তাদেরও নিশ্চয়ই এরকম কোনো সায়েন্স যদি থাকতো অবশ্যই এটা আমাদের কাছে প্রথমে আসতো, কারণ আমরা তো পুরোপুরি সায়েন্স নিয়েই কাজ করি, এবং যারা মেডিকেল সায়েন্সে কাজ করে তারা হচ্ছে সায়েন্টিস্ট। সুতরাং সায়েন্সে কিছু থাকলে এটা অবশ্যই বৈজ্ঞানিকভাবে আমাদের মধ্যেই আসতো, এবং আমরা কিন্তু ওনাদের বিষয়টা এখন ওনারা কিভাবে এক্সপ্লেইন করে সেটা এখানে যদি একজন হোমিওপ্যাথি বিশেষজ্ঞ যদি থাকতেন তাহলে হয়তো উনি ভালো বলতে পারতেন। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর সময় টিভিকেও ধন্যবাদ। জি দর্শক, কথা হচ্ছে শিশুদের হার্টের ছিদ্র নিয়ে, অর্থাৎ এর ভয়াবহতা এবং চিকিৎসা নিয়ে। তবে সুখের খবর সেটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই যদি শুরুতেই চিকিৎসা নেওয়া যায় এটি একদমই সুস্থ হয়ে যায়। তো দর্শক, আজ বদ্যিবাড়ি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো চিকিৎসক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।